তাহলে এখানে আমাদের ফার্স্ট আমরা দেখাচ্ছি যে পৃথিবীকে কোনো বস্তু আকর্ষণ করছে এম ভরের বস্তুকে এমজি বলে। আবার মহাকর্ষ বল অনুসারে সেখানে আমরা উল্লেখ করছি যে এটা এমজি বলে আকর্ষণ করছে, মহাকর্ষ বল অনুসারে করছে হলো এফ ইজ ইকুয়াল টু জি এম এম ভাগ আর স্কোয়ার। আর দুই ইকুয়েশন সমন্বয় করে আমরা এটা লিখছি, পরে জির মান থেকে এটা লিখছি। এবং এই সমীকরণ আমাদেরকে এই জ্ঞানটি ক্লিয়ার করছে যে এখানে কোনো বস্তুর ভর উল্লেখ নেই। সুতরাং বস্তু বড় হোক, ছোট হোক, মেজো হোক, সেজো হোক, সকল ক্ষেত্রে মুক্তভাবে পরন্ত বস্তুর ওপর অভিকর্ষ ত্বরণের মান একই থাকবে। এবং গ্যালিলিওর পরীক্ষাতে আমরা এটিই পেয়েছি যে একটি ভারী এবং হালকা উভয় বস্তুকেই যদি বিনা বাধায় আমরা নিচে ফেলে দিই তাহলে এটি একই সময়ে একইভাবেই ভূমিতে পতিত হবে। আমাদের কাছে আপাত দৃষ্টিতে মনে হবে যে ভারী বস্তুটি আগে পড়বে আর হালকা বস্তুটি পরে পড়বে, কিন্তু বাস্তবে কিন্তু সেটি হবে না। বাস্তবে যদি এটিকে বিনা বাধায় ফেলা হতো তাহলে দুটোই একই সময়ে পড়তো। তো ভারী বস্তুটি কেন আগে পড়ে? কারণ ভারী বস্তুটি বায়ুর বাধাকে বেশি অতিক্রম করতে পারে, আর হালকা বস্তুটা বায়ুর বাধাকে বেশি অতিক্রম করতে পারে না বিধায় এটি কিন্তু আগে আসে ভূমিতে পড়ে না, এটি ভেসে ভেসে থাকে। এখানে শর্ত দেওয়া হয়েছে ওটি যদি বাধা না থাকে। তো যদি বাধা না থাকে মানে কি? যদি বায়ুটাই না থাকে তাহলে ভারী এবং হালকা উভয় বস্তুই একই সাথে একই সময়ে এটি এসে ভূমিতে পড়বে। এইটুকুই হলো ওই সূত্রের মূল কথা, যেটি এই সূত্রর পুরো থিমটাকে কিন্তু এটি সমর্থন করছে। তো আশা করি তোমার এই সূত্রের ওপর মৌলিক যে ধারণা সেটি ক্লিয়ার। জি স্যার। আচ্ছা, এখন ভূপৃষ্ঠে তোমার এই জির মান এখানে কিছু কথা লেখা আছে। ভূপৃষ্ঠে জির মানটা কেমন হবে, কিভাবে হবে? এই যে ভূপৃষ্ঠে জির মান, তো ভূপৃষ্ঠে জির মান এটি এখানে বের করা হয়েছে যে পুরো পৃথিবীটা যেহেতু তোমার পুরোপুরি গোলক না, এটি একটু চাপানো, তার মানে বিষুবীয় এলাকাটা তোমার কি বেশি দূরে, যেটা 45 ডিগ্রি অক্ষাংশ এটিতে তোমার প্রায় মিডল পজিশন। আবার মেরু এলাকাটা পৃথিবীর কেন্দ্রের একদম কাছে। আমি এখানে যদি একটা পৃথিবীকে তোমাকে আঁকে দেখাই তাহলে তুমি এটি ভালো বুঝতে পারবে হয়তো। তো এটা দেখো, এই যে পৃথিবী, এই পৃথিবীর প্রয়োজন ওঠে মিউট করে রাখো, ওখান থেকে মনে হয় সাউন্ড আসতেছে, কথা বলার সময় খালি আনমিউট করবা। এই পৃথিবীর দেখো এখানে আমি যদি বিষুবীয় এলাকা দেখি, বিষুবীয় এলাকা সেটি হলো মাঝখানের। তাহলে পৃথিবীর এই কেন্দ্র থেকে বিষুবীয় এলাকার দূরত্ব বেশি, 45 ডিগ্রি অক্ষাংশ সেখানকার দূরত্ব হলো মাঝামাঝি, আর সবচেয়ে কম দূরত্ব হলো মেরু এলাকায়। তো ঠিক এই কারণের জন্য এখানে তোমার কতগুলো মান কিন্তু উল্লেখ করা আছে, একটু দেখো। সেটি হলো বলা হয়েছে যে মেরু এলাকায় আর এর মান সবচেয়ে কম বলে জি এর মান কিন্তু সবচেয়ে বেশি, সেটি হলো 9.8321 ms ইনভার্স 2। ক্রান্তীয় এলাকা, ক্রান্তীয় এলাকাটা হলো তোমার এটি ওই বিষুবীয় এলাকার কাছাকাছি, এটি 23.5 ডিগ্রি তোমার উত্তর বা দক্ষিণ অক্ষাংশ বলা হয়।
ক্রান্তীয় বলার কারণ হলো এটি এখানে দুইটি রেখা গেছে, একটি হলো কর্কট ক্রান্তি রেখা, আরেকটি হলো মকর ক্রান্তি রেখা। তো কর্কট ক্রান্তি রেখা এটিতে তোমার পৃথিবীর উত্তর গোলার্ধে যে 23.5 ডিগ্রি রেখাটি গেছে সেটি হলো কর্কট ক্রান্তি রেখা। আমি এটা দেখাচ্ছি এখানে কর্কট ক্রান্তি রেখা কোনটা হবে। এই রেখাটা, এদের লাল কালারের যে রেখাটা রাখালাম, এটা হলো কর্কট ক্রান্তি রেখা, এটা উত্তর গোলার্ধে গেছে। আর দক্ষিণ গোলার্ধে যে রেখাটি গেছে এর পাশ দিয়ে 23.5 ডিগ্রি, একটু খয়েরি কালার দেখালাম, এটি হলো মকর ক্রান্তি রেখা। এখানে মান দেওয়া আছে, ঢাকার জির মান এখানে উল্লেখ করা আছে 9.7835 MS/2, আর রাজশাহীটা হলো তোমার 9.790, এই পরিমাণ। এখানে সূর্যের অভিকর্ষজ ত্বরণ এর মান ত্বরণ 27 জি, অর্থাৎ সাধারণ অভিকর্ষ ত্বরণের এটি 27 গুণ, আর চন্দ্রে গিয়ে এটি 6 ভাগের 1 ভাগ হয়। এটাই আমাদের কিন্তু মনে রাখতে হবে নৈর্ব্যক্তিকের জন্য। সূর্যের কাছে গিয়ে কোনো বস্তু যদি সূর্যের গায়ে গিয়ে আছড়ে পড়ে, তাহলে এটি পৃথিবীর অভিকর্ষ ত্বরণের চাইতেও 27 গুণ বেশি অভিকর্ষণ ত্বরণে কিন্তু এটি গতিশীল হবে। যদিও তার অনেক আগেই সূর্যের তাপে হয়তো ওই বস্তুটা ভস্মীভূত হয়ে যাবে। আর চাঁদে কিন্তু অভিকর্ষ ত্বরণ কম হয়ে যাওয়াতে চাঁদের ওপর যদি কেউ হাঁটা শুরু করে, তখন সে দেখবে যে তার ওজন তেমন মনেই হচ্ছে না, সে তখন কার্যত চাঁদের ওপর কিন্তু লাফাতে পারবে। এই জন্য নীল আর্মস্ট্রং যখন প্রথম তোমার ওই চাঁদের বুকে পা রাখেন, তখন উনি নিজেকে খুব হালকা বোধ করেন এবং তিনি লাফিয়ে লাফিয়ে চলতেছিলেন। এটি তার ওজন চাঁদে কম হওয়াতেই কিন্তু তার কাছে এরকম অনুভূতি হয়েছিল। তো আমি আশা করি এই পর্যন্ত তুমি বুঝতে পারছো। তা হলো এটা হবে হলো অভিকর্ষজ ত্বরণ আর মহাকর্ষীয় ধ্রুবকের মধ্যে পার্থক্য। এটা হবে এই পাশে, যে শুরুতে হবে অভিকর্ষজ ত্বরণ, যেটা এটা হবে অভিকর্ষজ ত্বরণ, আমি সরি ওটা লিখে দিলাম এখানে, অভিকর্ষজ ত্বরণ। আর এটি হবে হলো, এটি ত্বরণ না, এটি মহাকর্ষীয় ধ্রুবক, এটি মহাকর্ষীয় ধ্রুবক। এবং এটা আমি লিখবো বড় হাতের জি, আর এটি হলো স্মল জি, এই দুটোর মধ্যে পার্থক্য। তা আমার মনে হয় যে পার্থক্য তুমি অনায়াসই পারবা। জির ক্ষেত্রে মূল বৈশিষ্ট্যগুলো কি কি হয় সেটি লিখলা। জি একটি সার্বজনীন মান হয়, জির মান কত, জি একটি স্কেলার রাশি, এটা মানে এই যে প্রয়োজনীয় তথ্য লিখলেই হবে। এখানে দেখো কোথাও মনে হয় সমস্যা হওয়ার কথা না, যেমন ত্বরণ সুষম আর অসম উভয়ই হতে পারে, ঠিক আছে, কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু সব জায়গায় একই হবে। এটি কখনো কিন্তু ওই ধনাত্মক ঋণাত্মক এরকম অপশন হবে না। এই ত্বরণের মান ধনাত্মক এবং ঋণাত্মক উভয়ই হবে, কিন্তু মহাকর্ষীয় ধ্রুবকের মান কিন্তু সবসময় ধনাত্মক হবে। এইখানে এই ভাষাগুলো চেঞ্জ করে দিবা। এই যে অভিকর্ষ ত্বরণ লেখা আছে, অভিকর্ষ ত্বরণ লেখা আছে, এটা মহাকর্ষীয় ধ্রুবক হবে লেখা, ঠিক আছে। তারপরে জির মান, এটা বড় হাতের জির মান, এটা আলাদা করেই লেখা আছে। জি একটি ভেক্টর রাশি, এটা হলো স্কেলার রাশি। তারপরে আমার মনে হয় আর সমস্যা হওয়ার কথা না। তাহলে আজকের পড়া এই পর্যন্তই থাকবে, এই পার্থক্য পর্যন্ত। এটা একটু মার্ক করে রাখো। আর এটার তাহলে আজকের এই পৃষ্ঠাটার সারমর্ম রূপটা কি দাঁড়ালো একটু আরেকবার একটু দেখে নেই। তাহলে এখানে জির আমরা আদর্শ মান শিখলাম, এটা 45 ডিগ্রি অক্ষাংশে সমুদ্র পৃষ্ঠে, যার মান হলো 9.81। তারপরে জির ক্ষেত্রে মূল তাৎপর্যটি কি, এটি হলো পড়া হলো যে প্রতি সেকেন্ডে তার বেগটি মুক্তভাবে পড়ন্ত অবস্থায় 9.81 মিটার পার সেকেন্ড গতিতে বৃদ্ধি পাবে।
অন্যান্য গ্রহে আমরা জির মানটা বের করতে পারি, সেটি জি ইজিক্যাল টু জিএম ভাগ আর স্কোয়ার এই সমীকরণ দ্বারা বের করে নিতে পারি। এবং সেই সমীকরণের আলোকে এখানে বিভিন্ন গ্রহের নাম উল্লেখ করা আছে: বুধ, শুক্র, পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস, নেপচুন, প্লুটো তো না, এখন চাঁদ, উপগ্রহ, এগুলোর প্রত্যেকেরই জির মান বের করা হয়েছে এবং তার লিস্ট এখানে দেয়া আছে। পরবর্তীতে আমরা পড়ছি হলো তোমার অভিকর্ষ। প্লুটোকে বাদ দেওয়া হয়েছে কেন? ওটা আর গ্রহ হিসেবে তার যে বৈশিষ্ট্য যেভাবে থাকার কথা সেটি পরে খুঁজে পাওয়া যায়নি, সে কারণের জন্য বাদ দেওয়া হয়েছে। আচ্ছা, তো উপগ্রহ, ও আচ্ছা, উপগ্রহ তুমি এটা বলতে। অনলাইনে সার্চ, ওই শিরোনাম লিখে সার্চ করলে ওর ভিডিও মনে হয় পেয়ে যাবা। ত্বরণ এবং অভিকর্ষ এখানে লেখা আছে মহাকর্ষীয় ধ্রুবক আর একটা অভিকর্ষজ ত্বরণ। এই শিরোনামটা তুমি একটু ঠিক করে নিও, আর দুই এক জায়গায় ভাষাগত যে পরিবর্তন আছে সেটি ঠিক ঠিক করে নিয়ে এই পার্থক্যগুলো অ্যাডজাস্ট করে নিও। এবং পার্থক্যগুলো আমরা একটু আগে দেখলামও। তো এর মধ্য দিয়ে আজকের এই পড়াটা মোটামুটি ক্লিয়ার করা হচ্ছে। নেক্সট দিনে আমরা এর পরবর্তী অংশ নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব।